আমন্ত্রণ দুপুরের বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। জুলাই আন্দোলনের ঘোষণাপত্র তৈরি করে দালিলিক প্রমাণ রাখার পক্ষে রাজনৈতিক দলগুলো। ৭২-এর সংবিধান বাতিলের সুযোগ নেই বলছেন নেতারা। যেভাবে ৭২ সালের সংবিধানকে কবর রচনার কথা বলা হচ্ছে একটা সাংবাদিক সম্মেলনে, এইটা আমি মনে করি এই ঐক্যের ক্ষেত্রে অন্যতম ফাটল তৈরি করার কাজটা করছে। সংবিধান বাতিলের যে কোনো উদ্যোগ এই অস্থিরতা, আশঙ্কা, একটা অনিশ্চিত যাত্রা এটাকে আরো বৃদ্ধি করবে। গর্বিত জাতি হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে প্রয়োজন ঐক্যবদ্ধ প্রয়াস, যা ১৫ বছরে করা সম্ভব হয়নি, দিনাজপুরে বললেন মির্জা ফখরুল। কনকনে ঠান্ডা, হিমেল হাওয়ায় কাবু জনজীবন। মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে শীতের দাপট, চলতি মাসেই হতে পারে অন্তত 2টি শৈত্যপ্রবাহ। 7 তারিখ পর্যন্ত কুয়াশাটা যেটা হচ্ছে অ্যাডভেকশন পকেট থাকবে এবং এরপর যখন কুয়াশাটা কমে যাবে তো দিনের তাপমাত্রা বাড়বে। এই সকালবেলা থেকেই মনে করো খ্যাম মারতে পারছি না শীতের জন্য। নামাজ পড়ে বাইরে হয়েছে, খুব ঠান্ডা, থাকাই যায় না, বাড়ি থেকে বাইরে হওয়া যায় না এমন পরিস্থিতি, আর কুয়াশা কিছুই দেখা যায় না। রাজধানীর মোহাম্মদপুরেই সবচেয়ে বেপরোয়া ছিনতাইকারীরা, দল বেঁধে অস্ত্র হাতে অলিগলিতে মহড়া, বাড়ির সিসি ক্যামেরা খুলে ফেলতে হুমকি। কিছু এলাকার পোলাবানে হুমকি টুমকি দেওয়ার কারণে সিসি ক্যামেরা খুলে ফেলাইছে। কিন্তু একজনের একটা মোবাইল লইয়া গেছে, আগে দিছে খুব অটোরিক্সা দিয়ে চিন্তাই করে 2-3 জন আসে সামরা নিয়ে অটোরিক্সা দিয়ে আইসা দাপ করে এক জায়গায় থামায়, মনে করেন যে যা আছে মনে করেন কোবায় কাবা সব নেওয়া যায়। বগুড়ার হাটে ফুলকপি মূলার কেজি 2 থেকে 3 টাকা, অন্য সবজির দামও নিম্নমুখী। সিন্ডিকেটের হানায় লাফিয়ে বেড়েছে মুরগির দাম। দীর্ঘ ৩৫ বছর ধরে বিনামূল্যে কাফনের কাপড় দিচ্ছে যাত্রাবাড়ির পালোয়ান পরিবার। বাবার দেখানো পথে হাঁটছেন মেয়েও। মানুষ যখন আসে, আপনি একটা কাফনের কাপড়ের টাকা তুলতেও মানুষের 4-5 ঘন্টা লেগে যায়, তাও মানুষের কাছে চাইয়া চাইয়া নিতে হয়। আমার বেলা কিন্তু আমি কোনো ডকুমেন্টস রাখি না, হেজার্টও করতে দেই না, যাতে কষ্ট না পায়। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। জুলাই গণঅভ্যুত্থানের প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র তৈরি বা গঠন প্রক্রিয়া নিয়ে মতপার্থক্য থাকলেও সব রাজনৈতিক দলই মনে করছে একটি দালিলিক প্রমাণ থাকা উচিত। সেটা হতে হবে অংশীজনের ঐক্যমত্যের ভিত্তিতে। সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র তৈরির উদ্যোগকেও স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। তবে ৭২-এর সংবিধান বাতিলের সুযোগ নেই মনে করছেন নেতারা। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। ১ জুলাই থেকে ৫ আগস্ট টানা ৩৬ দিনের আন্দোলনে পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। শুরুতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন সীমাবদ্ধ থাকলেও পরে যা রূপ নেয় গণ অভ্যুত্থানে, প্রাণ হারান শত শত ছাত্র শ্রমিক জনতা। কেউ কেউ এটাকে বিপ্লব হিসেবেই আখ্যা দিয়েছেন। বিপ্লব হলেও সরকার পতন পরবর্তী বিপ্লবী কোনো ঘোষণাপত্র হয়নি, গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। আর এই সরকারের প্রায় ৬ মাসের মাথায় গণ আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। এরপর এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তোলপাড়। ২৪-এর সাথে প্রোক্লেমেশনটা একটা আমরা চেয়েছিলাম যে এটার একটা সম্পর্ক থাকুক, সেই জায়গা থেকে হয়তো সময়ের একটা হয়েছে, কিন্তু এর মানে এই নয় যে কেউ জানেনি। জানানো হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে কথাও হয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে অভ্যুত্থানের এতদিন পরে ঘোষণাপত্রের আবেদন নেই, তবে প্রোক্লেমেশন নয়, যে কোনো নামেই একটি ঘোষণা আসতে পারে, যে ঘোষণায় জুলাই আন্দোলনের পাশাপাশি উঠে আসতে হবে বিগত ১৬ বছরের গুম, খুন, নির্যাতন সহ বিভিন্ন বিষয়। ১৬ বছর ৩৬ দিনের লড়াইয়ের যারা গুরুত্বপূর্ণ অংশীজন, তাদের ভূমিকা, তাদের স্বীকৃতি, এটাকে আমি মনে করি বিবেচনার মধ্যে রেখে এ ধরনের ঘোষণা তৈরি করা যেতেই পারে। বলতে পারে বিপ্লব বলতে পারে, কিন্তু
আক্ষরিক অর্থে তো হচ্ছিল যে এটা একটা গণ উদ্বোধন ছিল, জনগণের উদ্বোধন ছিল এটা, এবং সেটা তারা যে সরকার গঠন করেছে সেই সরকারও তো এই শাসনতন্ত্রের অধীনেই সরকার গঠন হয়েছে। যে নামই হোক না কেন একটা ইতিহাস থাকা উচিত। এই ঘোষণাটাও একটা ইতিহাস হবে, আগামীতে হইতে পারে। সেই ইতিহাস যাতে সত্যের উপর প্রতিষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি অনুযায়ী ৭২-এর সংবিধান বাতিলের সুযোগ নেই বলেও মনে করেন বিএনপি সহ রাজনৈতিক দলের নেতারা। সিপাহী জনতার বিপ্লব, ৭ই নভেম্বর বিপ্লবের পরেও কিন্তু এই শাসনতন্ত্রকে কবর রচনা করা হয় নাই। অনেক ক্ষেত্রে আধা নৈরাজ্যিক অবস্থা চলছে। সংবিধান বাতিলের যে কোনো উদ্যোগ এই অস্থিরতা, আশঙ্কা, একটা অনিশ্চিত যাত্রা এটাকে আরো বৃদ্ধি করবে। যেভাবে ৭২-এর সালের সংবিধানকে কবর রচনার কথা বলা হচ্ছে একটা সাংবাদিক সম্মেলনে, এইটা আমি মনে করি এই ঐক্যের ক্ষেত্রে অন্যতম ফাটল তৈরি করার কাজটা করছে। ঘোষণাপত্রের চেয়ে এখন জনজীবনের সংকট নিরসন এবং নির্বাচনের দিকে মনোযোগ দেয়া জরুরি বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। জনজীবনের শান্তি ফিরিয়ে আনা, জিনিসপত্রের দাম কমানো এবং একটা যে বিশৃঙ্খল অবস্থার এখনো যে আমরা উন্নতি ঘটাতে পারিনি সেইটা করে এনেই আমরা নির্বাচনের জন্য কি কি সংস্কার করা দরকার এটা করি। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দিকে যাওয়া দরকার। বিভিন্ন ধরনের ঘোষণাও দিতে পারে, কিন্তু সবগুলোকে নিয়ে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে জাতিকে পরিচালনা করা এখন সময়ের দাবি। আর নির্বাচন হয়ে আসলে নির্বাচিত সরকার তখন ঠিক করবে। অবশ্য সরকার বলছে রাজনৈতিক দলসহ সবার ঐকমত্যেই হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। স্বাধীনতার পর দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারাই দেশে অনিয়ম দুর্নীতি করেছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামী এক কর্মী সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। জামায়াতে আমির বলেন, জুলাই আগস্টের অভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছে বৈষম্যহীন সমাজ ও দেশের জন্য। জামায়াত ইসলামীও চায় বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়ে তুলতে। সম্মেলনে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সারা দেশে শীতের দাপট চলছে, বইছে কনকনে ঠান্ডা হাওয়া। সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন। ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন, ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। বিভিন্ন স্থানে দিনের আলোয় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলতে দেখা গেছে। কষ্ট বাড়ছে খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষের। নদী তীরবর্তী আর দুর্গম চরাঞ্চলের মানুষ বেশি বিপাকে। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। চলতি মাসে সারা দেশে কয়েক দফা শৈত্যপ্রবাহের পূর্বাভাসও রয়েছে। যে শীত পড়ছে বর্তমানে, মনে হয় মাঘ মাসের মতো অতিরিক্ত হারে। বাড়ি থেকে বাহির হওয়া যায় না এমন পরিস্থিতি, আর কুয়াশা কিছুই দেখা যায় না। ফজর নামাজ পড়ে বাইরে হয়েছে, খুব ঠান্ডা, থাকাই যায় না। দিনের বেলায় মনে করেন যে ওই হালকা একটু রোদ উঠে। শীতের আরও খবর জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেলুর রহমান। রুবেল, সূর্যের দেখা মিলল কিনা, আর এখন ঠান্ডা কেমন অনুভূত হচ্ছে? দেবাশিস, আসলে কয়েকদিন যাবতই কিন্তু রাজবাড়িতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। বিশেষ করে গতকাল কিন্তু সারাদিনই সূর্যের দেখা মেলেনি, এবং আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেলা 11টার পর থেকে কিন্তু সূর্যের দেখা মেলেও যে সূর্যের যে তাপটা সেটি কিন্তু অনেকটাই কম, এবং জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু ঘরের বাইরে কেউ বের হচ্ছে না। আমি এই মুহূর্তে রয়েছে রাজবাড়ী জেলা শহরের যে পুরাতন শীতের যে কাপড়, সেই কাপড়ের মার্কেটে। এখানে কিন্তু যদি ক্যামেরার সাহায্যে দেখা যাবে যে যারা ক্রেতারা রয়েছে তারা কিন্তু ভিড় করেছেন। তবে এই মার্কেটটিতে যারা নিম্ন এবং মধ্য আয়ের মানুষ রয়েছে তারাই কিন্তু এই মার্কেটটিতে এসে ভিড় করেন, এবং বিশেষ করে বিকেল বা সন্ধ্যার দিকে এই মার্কেটের ভিড়টা বেশি হয় বলে আমরা জেনেছি বা দেখেছি। তো আজকে কিন্তু শুক্রবার ছুটির দিন, তারপরেও কিন্তু এই দুপুর টাইমেও কিন্তু এখানে ক্রেতারা ভিড় করছেন, এবং যারা বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু তাদের দোকানটা ঠিকঠাক করে সাজিয়ে নিয়েছেন এবং ক্রেতাদের আকৃষ্ট করছেন। এবং এখানে কিন্তু সব ধরনেরই যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু শীতের পণ্য পাওয়া যায়। এছাড়া কিন্তু রাজবাড়িতে আজ কয়েকদিন শীতের তীব্রতা বেড়ে যাওয়াতে কিন্তু ঠান্ডাজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রাজবাড়ী সদর হাসপাতাল যেটি রয়েছে সেখানে কিন্তু আমরা জেনেছি যে শিশু এবং
সেখানে কিন্তু শিশু এবং যারা বৃদ্ধ রয়েছে তাদের কিন্তু যে রোগটা সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু সদর হাসপাতালে রোগীদের চাপ বেড়েছে, যার কিন্তু ডাক্তাররা বলছেন যে বর্তমানে কিন্তু যে শীতের প্রকোপ সে অনুযায়ী শীতের যে নির্দেশনাগুলো আছে সেগুলো কিন্তু মেনে চলার পরামর্শ দিয়েছেন। এছাড়া কিন্তু আজকেও এখন পর্যন্ত শীতের যে তীব্রতা সেটি কিন্তু অনেকটাই বেশি বলে আমরা দেখেছি। দেবাশিস, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডা রাজধানীতেও প্রচণ্ড শীতে বিপাকে ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষ থেমে নেই জীবনের চাকা, ঠান্ডা উপেক্ষা করে কাজে নেমে পড়েছেন ভোগান্তিতেই। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ৬-৭ তারিখ পর্যন্ত থাকবে এই বৈরী রূপ। এরপর সূর্যের দেখা মিললে কিছুটা বাড়বে তাপমাত্রা। মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, সাথে হাড় কাঁপানো হিমেল হাওয়া। শিশির নয় বরং ঝিরিঝিরি বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। তীব্র ঠান্ডা থেকে বাঁচতেই আগুন পোহানো। গত কদিনের শীতে বিপাকে ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষজন। অনেক ঠান্ডা, এই দুদিন ঠান্ডায় মানে কি বলবো, আর ঘরে যাত্রী নাই। আগুনটা তাপালে কি শরীরটা গরম থাকে, অনেক ভালো। আমাকে তো কষ্ট হইতেছে, তাই আমরা আগুন পোহাইতেছি, শরীরটা গরম করতেছি। কষ্ট হলেও কিছু করার নাই, কাজ করে খেতে হবে আমাদের। রাজধানীর এমন শীতে প্রবীণদের কষ্টটাই বেশি। কি শীত কি গরম, সব ঋতুতেই সংগ্রাম করে কাটে তাদের জীবন। বাড়তি বোঝা, ঠান্ডাজনিত রোগের প্রকোপ। এই সকালবেলা থেকেই মনে করো থ্যাম মারতে পারছি না শীতের জন্য। এই বছর তো আরো 2-3 দিন থাকবো, যে অবস্থা দেখা যাইতেছে। গরম শীত দুটাই তো ভালো, কোনটা বাদ দেই। আবহাওয়া অফিস বলছে ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না, তাতে শীত বেশি অনুভূত হচ্ছে। চলতি মাসেই অন্তত 2টি তীব্র থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হবে। খেটে খাওয়া মানুষ, কর্মজীবী মানুষ, সব শ্রেণীর পেশাজীবীর মানুষকে কিন্তু ঘরের বাইরে যেতে হচ্ছে, এবং যখনই দিনের তাপমাত্রাটা কমে সবার মধ্যে কিন্তু একটা বিরূপ প্রভাব পড়ে এবং তীব্র শীতের মধ্যে দিয়ে যেতে হয়। আগামী 7 জানুয়ারি পর্যন্ত রাজধানীর এমন পরিস্থিতি থাকতে পারে। এরপর সূর্যের আলো পেলে তাপমাত্রা কিছুটা বাড়বে, জানিয়েছে আবহাওয়া অফিস। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। শীতের তীব্রতায় বেড়েছে গরম কাপড়ের চাহিদা। নিউ মার্কেটে আছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, নিশ্চয়ই শীতবস্ত্রের চাহিদার সাথে কেনাকাটাও বেড়েছে, কি অবস্থা সেখানে? দেবাশিস, এই মুহূর্তে আমি রয়েছি নিউ মার্কেটের ভেতরে। কিছুক্ষণ আগের ঘন্টার সংবাদে কিন্তু আমি জানাচ্ছিলাম নিউ মার্কেটের বাইরের যে ফুটপাতের যে দোকানগুলো রয়েছে সেখানে বেচা কেনার কী অবস্থা। তো সেখানকার অবস্থা মোটামুটি দিন গড়াতেই বেড়েছে। এখন নিউ মার্কেটের অবস্থা যদি আমি একটু বলতে চাই, সকালের তুলনায় কিন্তু এখন ক্রেতা সমাগম বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। বিক্রেতাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা যেমনটি বলছেন যে গত বছরের তুলনায় এবছর কেনাকাটা বেচা কিনা খুব একটা বেশি নয়, একটু কমই বলা চলে। এবং ক্রেতারা বলছেন যে শীতবস্ত্রের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। এখন যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতা সমাগম বেশ ভালো, তবে গত কাল থেকে কিন্তু শীতের প্রকোপ কিছুটা বেড়েছে। দেবাশিস, আপনি জানেন সেই শীতের প্রকোপের কারণে কিন্তু হঠাৎ করেই গরম কাপড়ের চাহিদা কিছুটা বেড়েছে। আমাদের অনেক ক্রেতাদের সাথেই কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে তারা আসলে ধারণা করতে পারেনি হঠাৎ করে যে এরকম শীত চলে আসবে। তো এই শীতের প্রকোপে আসলে অনেকেই নানান রোগ ব্যাধিতেও পড়ছে। তো সব মিলিয়ে যদি আমি একটু বলতে চাই যে শীতের পরিস্থিতির কারণেই কিন্তু এরকম হঠাৎ শীতের কারণে কিন্তু জামা কাপড়ের চাহিদা কিছুটা বেড়েছে এবং ক্রেতারা কিন্তু বেশ ভালোই বলছেন যে জামা কাপড় তারা সহনীয় দামে আসলে কিনতে পারছে। দেবাশিস, ধন্যবাদ বিজয় যুক্ত হবার জন্য। নতুন বছরে একই সাথে এল নিনো ও লা নিনার প্রভাবে অস্বাভাবিকতা বাড়তে পারে বাংলাদেশের আবহাওয়ার। গবেষকদের মতে এবছর তীব্র খরা ও শীত দেখা দিতে পারে। অন্যদিকে বৃষ্টিপাতের সময়সীমা আরও পিছিয়ে যেতে পারে, হতে পারে অসময়ে বন্যা। গত বছর বর্ষা এক অদ্ভুত আচরণ দেখিয়ে গেছে। স্বাভাবিকের চেয়ে 3 মাস দেরিতে দেখা দেয় বৃষ্টিপাত, অথচ ওই সময়টাতে শীত পড়ার কথা ছিল। ফলে শীত ও বর্ষার মাঝামাঝি ঝুলন্ত আবহাওয়া বিরূপ প্রভাব ফেলে প্রকৃতিতে। দেশে দেখা দেয় অসময়ে বন্যা। জলবায়ু পরিবর্তনের সাথে আমাদের কৃষি ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা সব কিন্তু একবারে রিলেটেড, এবং এই রিলেটেডে আমরা কি করে জলবায়ু পরিবর্তনের সাথে কি করে অভিযোজন কিভাবে করব, সব মিলিয়ে আমাদেরকে দ্রুতই ভাবনার জায়গায় যেতে হবে।
গবেষকদের মতে এল নিনোর প্রবল প্রভাবের কারণে গেল বছর দেশের আবহাওয়া এই অদ্ভুত আচরণ করে। এবছর এই আচরণ আরো অস্বাভাবিক হতে পারে, কারণ শুরুর 3 মাস লা নিনা সক্রিয় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বছরের বাকি সময় এর প্রভাব থাকবে না, বরং সক্রিয় থাকবে এল নিনো। ফলে নতুন বছরে বন্যা, খরা ও শীতের তীব্রতা বেশি থাকবে। এবছর যেমন আমরা কুমিল্লা একটা বন্যার প্রকোপ দেখেছি, সেরকম একটা বিষয়গুলো ঘটে যেতে পারে এবং একই সাথে বর্ষা একটু দেরিতে আসতে পারে। হঠাৎ করে শীত এসে শীতের প্রচণ্ড প্রকোপ পড়বে। লা নিনা বলতে বোঝায় মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার বড় মাত্রায় শীতলতা, তার সঙ্গে বাতাস, চাপ ও বৃষ্টিতেও পরিবর্তন দেখা যাবে। এল নিনো আবার ঠিক এর উল্টো, এর ফলে সমুদ্র উত্তপ্ত হয়ে ওঠে। গবেষকদের মতে এল নিনো ও লা নিনার প্রভাবে আমাদের দেশে ঋতুচক্র এরই মধ্যে 3 মাস পিছিয়েছে। জলবায়ু পরিবর্তন প্রভাব ধীরে ধীরে আরও প্রকট আকার ধারণ করছে, সামনের দিনগুলোতে আরও বেশি বাড়বে। এখন এই বাড়াটার পিছনে যে কারণটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন বা কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড যেগুলো আছে সেগুলো বায়ুমণ্ডলে যোগ হচ্ছে ফসিল ফুয়েল বার্নের মাধ্যমে। প্রতি বছর আবহাওয়ার এই ক্রমাগত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে টেকসই অভিযোজন প্রক্রিয়া নিয়ে ভাবার তাগিদ দিচ্ছেন গবেষকরা। আমরা সাস্টেনেবল ওয়েতে এগোতে পারবো কিনা, কারণ আমার এই বিশাল জনগোষ্ঠীকে খাওয়াতে হবে, তাদের সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়টা নিশ্চিত করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে এখন প্রকৃতি দিয়ে আমরা ব্যালেন্স করতে পারি কিনা। আমাদের এই অঞ্চলে এল নিনোর প্রভাবের ফলে তাপ বেশি এবং বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা থাকে, আর লা নিনা ভারী বৃষ্টির ইঙ্গিত দেয়, আবার শীতে ঠান্ডাও বাড়ে। শিবলী নোমান, যমুনা নিউজ, রাজশাহী। ছিনতাইয়ের স্বর্গরাজ্য রাজধানীর মোহাম্মদপুর, এই এলাকায় সবচেয়ে বেপরোয়া ছিনতাইকারীরা। প্রথমে দল বেঁধে দেশীয় অস্ত্র হাতে তারা এলাকার অলিগলিতে মহড়া দেয়, এরপর ছোট ছোট গ্রুপে ছিনতাইয়ের নামে যাদের বেশিরভাগই মাদকাসক্ত। আর এই কর্মকাণ্ডের যেন প্রমাণ না থাকে তাই প্রতিটি বাড়ি মালিককে সিসি ক্যামেরা খুলে ফেলার হুমকি দিচ্ছে কিশোর গ্যাং, নতুবা রয়েছে প্রাণে মেরে ফেলার হুমকিও। ছিনতাই নিয়ে সহকর্মী আশিক মাহমুদের 3 পর্বের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয়টি পর্ব দেখুন আজ। ছবি তুলেছেন নির্মল চন্দ্র। মাত্র 18 বছরের টকবগে যুবক সজীব মোহাম্মদপুরের টাউন হল এলাকায় সবজি বিক্রির পাশাপাশি বাসাবাড়ি বদলের কাজ করত। 30 ডিসেম্বর বিকেলে বন্ধুর সাথে মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতালের সামনে এলে মোবাইল ফোন ছিনতাইকারীর খপ্পরে পড়েন তিনি। মোবাইল দিতে রাজি না হয় তার পেটে ছুরি চালিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী। পরে সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সজীব। আমার ছেলের মতন কারোর সাথে খারাপ ব্যবহার না, ও চুপচাপ খুব শান্তশীল ছিল। এসব ছিনতাইকারীরা কতটা ভয়ানক এবার সেই চিত্র দেখাবো আপনাদের। ডিসেম্বর মাসের 6 তারিখ রাত 2:47 মোহাম্মদপুরের পশ্চিম কাটাসুর এলাকার সিসি ক্যামেরার ফুটেজ এটি। গভীর রাতে একদল কিশোর গলি দিয়ে ঢুকছে, সবার হাতেই বড় বড় সামুরা, লাইটের আলোয় জল করছে। একটু সামনে এগিয়েই এলোপাতারি মানুষের বাড়ির গেটে কোপাতে থাকে তারা, জানান দেয় নিজেদের আধিপত্য। ওই মাথা থেকে ভাগ হয়েছে, কিছু গ্রুপে সেখান দিয়ে আর কিছু গ্রুপ ওইখান দিয়ে। আমার ফার্স্টে ঢুকেছে খালি বলে ঢুকে কেউ পাইনি, পরে গেট ফুট কোবা এর জম্পা দিয়েছিল, পরে সেনাবাহিনী দেখছে, পরে আপনার দূরে ওদিক গেছে কেন, আমার দিকে গেছে কেন। সাহাবাটির মতন এগুলা এ খোসনো থায় লগে থায় এমন একজনের একটা মোবাইল লইয়া গেছে, আগে দিছে কোপ, আমার গলায় চাপাটি ধরছিল, পরে কয় আর নেক্সট টাইম যে দেখে তোর গলা ফালাই দিল। তাদের এমন ভয়ঙ্কর চিত্র অলিগলির সিসি ক্যামেরায় ধরা পড়ে বলে মোহাম্মদপুরের বাড়ির মালিকদের সিসি ক্যামেরা খুলে ফেলার হুমকি দিয়েছে চক্রটি। অনেকেই ভয়ে বাড়ির সামনের সিসি ক্যামেরা খুলে ফেলেছে। সিসি ক্যামেরা আগে ছিল, কিছু এলাকার পোলাবানে হুমকি টুমকি দেওয়ার কারণে সিসি ক্যামেরা খুলে ফেলাইছে। আমার বলছে আমার ছেলের রক্ত দিয়ে আর আমার রক্ত দিয়ে গোসল করবো। পরে আমি চিন্তা করলাম যে আমি দারোয়ানের চাকরি করে আমার ছেলেরে হারাতে পারবো না, আমিও শেষ হতে পারবো না। তার কারণে আমি মালিককে বলছি যে আপনি এখন সিসি ক্যামেরা খুলেন, আমার যদি রাখেন তো সিসি ক্যামেরা খুলতে হবে। এলাকায় খবর নিয়ে জানা গেছে মোহাম্মদপুরে এখন কিশোর গ্যাং আর ছিনতাইকারীদের দৌরাত্ম্য সবচেয়ে বেশি ঢাকা উদ্যানের নবীনগর হাউজিং, চাঁদ উদ্যান ও চন্দ্রিমা হাউজিংয়ে। এসব এলাকায় কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য কেমন সেই গল্প শুনুন সাধারণ মানুষের মুখে। আমার তো নেই তো ছিনতাইকারী সব লয়ে গেছে, ওই ফ্যান যদি মনে করেন 3 জনা যদি একজনে গলায় ঠেকায়, তো মনে করেন দুনিয়াতে যারা এর দেখলে ভয় পায়, এরা দুনিয়াতে থাকে। 50,000 টাকা মানে 2,000 বেশি হইতে পারে, 2,000 কম হইতে পারে, ওই ছেলেটা বলতে পারে না।
সাইকেলও নিছে, মোবাইলও নিছে। সামরা থাকে পিছনে এমনি করে বাই করে। সকাল বিকাল সব সময় হয়, অটো রিক্সা দিয়ে চিন্তাই করে 2-3 জন আসে সামরা নিয়ে অটো রিক্সা দিয়ে আইসে দাপ করে এক জায়গায় থামায়, মনে করেন যে যা আছে মনে করেন কোবায় কাবা সব নিয়ে যায়। মোহাম্মদপুর এলাকার বাসিন্দারা কেউ সন্ধ্যার পর মূল্যবান জিনিসপত্র নিয়ে ঘর থেকে বের হয় না। শুধু তাই না, গোটা এলাকার বেশিরভাগ বাসিন্দাই ছিনতাই ও কিশোর গ্যাংয়ের আক্রমণের শিকার হয়েছে, যদিও এসব নিয়ে প্রকাশ্যে কথা বলতে চান না কেউ। মনে করেন আমাকে ধরার পরে আমার ঘাড়ে মনে করেন চাপাতি ঠেকাই। কিভাবে মানে এইভাবে ঠেকাই দিচ্ছে, ঠেকাই দিয়ে বলছে যে যা আছে দিয়ে। আচ্ছা, পরে তারপরে আমি ওইখান থেকে মনে করেন কিছু বুঝে ওঠার আগেই মনে করেন যে সাইকেলটা নিয়ে নিল। 10-12 জন চাবাড়িছে, মানে সামরালিয়া খাড়ায়, আপনিও মনে করেন এখান থেকে ভাগবে। এখন আমি আরে চিনি, এর কথা আপনার কাছে বললাম, আমার না পারলো আমার ছেলেরে জবাই করে দিল। বাটম মোবাইল ছিল, বাটম মোবাইলে লয়ে গেছে শুক্রবার দিন। মোবাইলে লয়ে গেছে, টাকা ছিল 1100 ভাড়া মারছি, পরে মাঝে ভাড়া দিতে পারিনি। আওয়া পথে যাত্রীতে লয়ে গেছে, যাত্রীতে নিচে টাচ মোবাইলের টাকা নিয়েছিল 1700। খোঁজ নিয়ে জানা গেছে মোহাম্মদপুরের স্থানীয় সন্ত্রাসী বাদলের সহযোগী রাসেল ওরফে বাত রাসেল ও মহিদুল ইসলাম ওরফে মাহির ছত্রছায়ায় বেশ কিছু গ্রুপ এ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। পুলিশ বলছে শুধু মোহাম্মদপুর না, গোটা রাজধানী জুড়েই বিশেষ অভিযান চালানো হচ্ছে। 22 ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত 500-র বেশি ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটা নির্দিষ্ট থানা বা এলাকা না, ঢাকা মহানগর ব্যাপী আমাদের ছিনতাই প্রতিরোধে আমাদের টিমগুলো কাজ করছে। আমাদের ইউনিফর্ম পুলিশের পাশাপাশি ডিবি এই ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করছে। আমরা চেষ্টা করছি এই যে কোনো ধরনের অপরাধ, বিশেষ করে চুরি, ছিনতাই এসব যেন না ঘটে, এবং ঘটলে দ্রুততম সময়ের মধ্যে সেসব ঘটনা যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় নিয়ে আসে। মোহাম্মদপুরের অপরাধ নির্মূলে স্থানীয় সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিক বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকল ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে রোড ম্যাপ তৈরি করা হবে জানিয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। সকালে বিশ্ববিদ্যালয়ে বিবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে একথা জানান তিনি। ভিসি বলেন, সবাইকে নিয়েই উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন করা হবে। তিনি জানান, এবছর বিবিএ প্রোগ্রামে 120 আসনের বিপরীতে পরীক্ষার্থী 10,278 জন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আগামী 15 জানুয়ারি। ডাকসু নির্বাচনের ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক, তবে আমরা চাই যে সবার মধ্যে মোটামুটি একদম ঐক্যমত না হোক, সবাইকে নিয়ে আমরা করতে চাই এই নির্বাচনটি, এই কাজটি যতদূর সম্ভব সবাইকে নিয়ে নিখুঁতভাবে করতে। এর আগে গত রাতে ডাকসু নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে 72 ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল থেকে এই আলটিমেটাম দেয় তারা। দ্রুততম সময়ের মধ্যে রোড ম্যাপ ঘোষণা না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন বানচালে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে উল্লেখ করা হয়। তারা বলেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় শিক্ষার্থীরা প্রস্তুত। 2-3 টাকায় 1 কেজি ফুলকপি মিলছে বগুড়ার মহাস্থানগড়ের পাইকারি বাজারে। সরবরাহ বেড়ে যাওয়ায় কেজি প্রতি মূলা মিলেছে 2 থেকে 3 টাকায়। আর বাঁধাকপি, শিম কিংবা শশার মতো সবজিগুলো মিলছে 10 থেকে 15 টাকা কেজিতে। এমন দাম গ্রাহকের জন্য স্বস্তিদায়ক হলেও কৃষকের চাষাবাদের খরচ তোলাই কঠিন। উত্তরে সবজির বড় পাইকারি বাজার ঘুরিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেরুল সুজন, ছবি তুলেছেন আব্দুল মমিন। শীতকাল মানেই হলো বাহারি সবজির সমাহার। অনেকেই আগাম জাতের যোগান দিলেও শীত বাড়তে বাড়তে বাজারগুলোতে জায়গা করে নেয় নানা রঙের সবজি। পৌষের মাঝামাঝিতে শীতকালীন সেসব সবজির যোগান বেড়ে যায় ব্যাপকভাবে। উত্তর জনপদের সবচেয়ে বড় পাইকারি বাজার মহাস্থানগড় হাট। 10 দিন আগেও এই হাটে ফুলকপি বিক্রি হয়েছে 10 থেকে 15 বা 20 টাকা কেজিতে, অথচ সেই ফুলকপি নেমে এসেছে সর্বোচ্চ 3 টাকায়। মূলাও মিলছে একই দরে। সরবরাহ বাড়তে থাকায় 8 থেকে 10 টাকায় পাওয়া যাচ্ছে একটি বাঁধাকপি। শিমের দামও সর্বোচ্চ 25 টাকা, শশার কেজি 15। শুধুমাত্র 50-এর ঘরে টমেটো আর আলু। পাতাকপি মনে করেন যে যেগুলো বড় সেগুলো 18 টাকা 19 টাকা পিস, আর ছোটগুলো 8 টাকা 10 টাকা, এরকম দামে নাই তো।
বেচা হচ্ছে 100-150, এটা তোলার পর হবে না। তুলনামূলক কম দামে সবজি কিনে বেশ খুশি ভোক্তারা, তবে হতাশা বাড়ছে চাষিদের। তারা বলছেন মাঠ থেকে হাটে সবজি নেয়ার ভ্যান ভাড়ায় উঠছে না। বীজ, সার, কীটনাশক আর আবাদের খরচ উঠবে কিভাবে? শারীরিক পরিশ্রমের মূল্য তো থাকছেই না হিসেবে। এই কপিটা আমরা বিক্রি করতেছি 2 থেকে 2.5 টাকা কেজি, 2 টাকা থেকে 2 টাকা 20 পয়সা চারা কিনছি, এখন 80 থেকে 100 টাকা মন বিক্রি করছি। মানে আমরা যে চারাটা কিনছি, বীজটা কিনছি, সেই বীজের টাকাটা হচ্ছে না। পরিশ্রম তো দূরই থাকলো, ভ্যান আলার টাকাটা হয়তো 2-4 টাকা হয়, ভ্যান হয়তো বেচবি হতে পারে। ব্যবসায়ীরা বলছেন অধিক যোগানে নিম্নমুখী সবজির দাম, লোকসানের মুখে পাইকার আর আড়ত মালিকরাও। লিভার খরচ কমে নাই, আপনার কোনো দিক দিয়ে কমে নাই, যার কারণে আমরা কম কিনতেছি, আমাদের লাভ হচ্ছে না। কৃষক তো শেষ, তার মধ্যে আমাদেরও কোনো লাভ নেই, যার কারণে আমরা কেনাকাটা খুব কম করতে সীমিত। চাষিরা বলছেন উৎপাদনের আধিক্য বিবেচনায় সবজি সংরক্ষণের জন্য হিমাগার ব্যবস্থা চালু না হওয়ায় সব মৌসুমেই বঞ্চিত হচ্ছেন ন্যায্য দাম থেকে। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আজ রয়েছে 2টি ম্যাচ। দিনের প্রথম খেলায় কিছুক্ষণের মধ্যেই মুখোমুখি হবে চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী, আর সন্ধ্যায় অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। ম্যাচটি কভার করতে মিরপুরে আছেন সহকর্মী হাসিনুর রহমান। সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসিনুর, ছুটির দিনে বিপিএলের ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ কেমন দেখছেন, আর কুয়াশা কি প্রভাব ফেলতে পারে এই 2টি ম্যাচে? দর্শকদের আগ্রহ কিন্তু বেশ ভালো আছে, যদিও এই মুহূর্তে নামাজের সময় নিশ্চয়ই মসজিদের সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা। কিছুটা দর্শক উপস্থিতি কম, আমার মনে হয় কম না, আসছে, নামাজের পরে আরও দর্শক হবে এবং এই দর্শক চাহিদা যে চাপ সেটা মোকাবেলা করতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত। আমরা যেটু সরাসরি দেখাতে চাই, আজকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী মাঠে আছে। গতকালকে টিকিট কাউন্টারে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তারপর আজকে আমরা কিন্তু নিরাপত্তা জোরদার দেখছি। তো সেই জায়গা থেকে দর্শকের যে চাপ, আমরা আশা করছি সবাই যে শুক্রবারের ম্যাচ হয় ছুটির দিন, যেটা থাকবে একটা লাইন আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু দর্শক, এবং এটা কিন্তু আসলে মেইন এন্ট্রি নয়, এটা 1 নাম্বার এন্ট্রি, মিডিয়া এন্ট্রি। এখান থেকে খুব বেশি যে দর্শক যায় তাও কিন্তু নয়, অন্যান্য গেটগুলোতে আরও বেশি চাপ থাকার কথা। তবে যেটি বলছিলেন যে কুয়াশার কারণে ম্যাচে প্রভাব পড়বে কিনা, হ্যাঁ আমার মনে হয় কিছুটা পড়বে। প্রথম 2-3 দিন যে পরিমাণ হাই স্কোরিং ম্যাচ হয়েছে, যেহেতু গতকালকে থেকে রোদ পাচ্ছে না উইকেটগুলো, উইকেটটা শুকাতে পারছে না, সেই কারণে কিন্তু উইকেটে একটু ময়েশ্চার থাকবে। আমরা প্রথম 2 দিন যেটা দেখেছি, যেখানে 200 রানের মতো রান হচ্ছিল, সেই জায়গা থেকে আমার মনে হয় এখন 160-70টা এনাফ স্কোর হবে জয় পাওয়ার জন্য। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে বিপিএলের যেটা সবার একটা শঙ্কা থাকে যে শীত মৌসুমে হয়, জানুয়ারির মধ্যে যে একটা শৈত্যপ্রবাহ থাকে, তার ফলে কিন্তু যে ভালো উইকেট তৈরি করা সম্ভব হয় না। শুরুতে যে হাই স্কোরিং পিচগুলো ছিল, রোদ কম থাকায় কিন্তু আবারও সেই লো স্কোরিং ম্যাচের দিকেই ধীরে ধীরে কিন্তু গড়ানোর একটা সম্ভাবনা থাকে। তো দেখা যাক, এখন এই সমস্যা থেকে সমাধানের জন্য একটাই উপায়, বিপিএলের যে স্লটটা আছে সেটা পরিবর্তন করা। তো এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। ধন্যবাদ হাসিনে যুক্ত হওয়ার জন্য। বরিশাল 2 ম্যাচ খেলে ফেললেও এখনও ম্যাচ খেলার সুযোগ পাননি রিশাদ হোসেন। বিপিএল খেলার জন্য যেখানে বিগ ব্যাশ খেলতে পারেননি রিশাদ, সেই বিপিএলের সুযোগ না পাওয়া প্রশ্নের জন্ম দেয়, তবে কি বরিশালের পরিকল্পনায় নেই বাংলাদেশের এই লেগ স্পিনার? যদিও বরিশাল হেড কোচ জানিয়েছেন রিশাদ তাদের পরিকল্পনায় বেশ ভালোভাবেই আছেন। কেউ নিজেকে দুর্ভাগা ভাবলে রিশাদ হোসেনের আয়নায় নিজেকে দেখতে পারেন। যে বিপিএলের জন্য বিগ ব্যাশের মতো টুর্নামেন্ট খেলতে পারলেন না, সেই বিপিএলেও ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না রিশাদ। জীবন আজব এক কাকতাল। ভাবতেই পারেন টুর্নামেন্টে মোটে 2 ম্যাচ হয়েছে, তাতেই এত কথার কি আছে? নামটা রিশাদ বলেই তো এত কথা। যে ক্রিকেটার টি-20 বিশ্বকাপে দলের তো বটেই, টুর্নামেন্টেরই সেরা ক্রিকেটারদের একজন হয়েছেন, সেই ক্রিকেটার নিজ দেশের ঘরোয়া টি-20 টুর্নামেন্টে দলের পরিকল্পনায় নাই। ব্যাপারটা তো অস্বাভাবিকই। রিশাদ আমাদের ওয়ান অফ দ্য কি বোলার, সো কম্বিনেশনের জন্য হয়তো রিশাদ খেলছে না, বাট মাত্র 2টা গেম গেল, আমরা রিশাদ অবশ্যই আমাদের প্ল্যানে আছে। রিশাদ তো মিডল ওভারে খুব ভালো করে আসছে, ও উইকেট টেকার, জিএসএলও খুব ভালো বোলিং করেছে। তো আমার মনে হয় আপনি যেটা বললেন রিশাদের কথা, অবভিয়াসলি মিডল ওভারে ও বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বোলার।
এমনিতেই মাঠের বাইরে বসে থাকা কষ্টের, সেখানে রিশাদের পরিস্থিতি আরও ঘোলাটে। ফরচুন বরিশাল থেকে পর্যাপ্ত সহযোগিতা পেলে এই লেগ স্পিনার এখন থাকতেন অস্ট্রেলিয়ায়, মাতাতেন বিগ ব্যাশ। দেখেন সবাই প্রফেশনাল প্লেয়ার, হ্যাঁ, আর সবার আগে টিম ফার্স্ট। টিম কি চিন্তা করে যে টিম কি কম্বিনেশনে খেললে টিম জিতবে, সো সেই ক্ষেত্রে হয়তো আজকে নাইট ম্যাচ ছিল বা অন্য কম্বিনেশন করতে গিয়ে রিশাদের খেলাটা হচ্ছে না। ফরচুন বরিশাল হেড কোচের কথাই পরিষ্কার, রাতের ম্যাচে রিশাদকে আপাতত বিবেচনা করছে না বর্তমান চ্যাম্পিয়নরা। তবে সেখানেই ওঠে প্রশ্ন, বিশ্বকাপের মতো মঞ্চেও রাতের ম্যাচে বোলিং করেছেন রিশাদ, ভালোও করেছেন, তাহলে কেন বরিশালের হয়ে নয়? আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। চরম নাটকীয়তার মধ্যে স্থগিত হলো দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট হউন সুক ইওলকে গ্রেপ্তার অভিযান। শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করতে রাষ্ট্রীয় বাসভবনে পৌঁছান তদন্ত কর্মকর্তা, পুলিশ, কৌশলী সহ 150 জনের বিশেষ এক দল। তবে প্রেসিডেন্সিয়াল কম্পাউন্ডের নিরাপত্তা রক্ষীদের বাধা আর ইউন সুক ইওলের সমর্থকদের বিক্ষোভের মুখে পিছু হটতে বাধ্য হয় তারা। গ্রেপ্তারি পরোয়ানাকে অবৈধ আখ্যা দিয়ে চ্যালেঞ্জের ঘোষণা দিয়েছেন সুক ইওলের আইনজীবী। শুক্রবার স্থানীয় সময় সকাল 7টা দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বাসভবনের সামনে সমর্থকদের ভিড়। ইওলকে গ্রেফতারে পৌঁছেছে তদন্ত কর্মকর্তা, পুলিশ ও কৌশলী সহ 150 জনের টিম। সেই তৎপরতা ঠেকাতেই বাসভবন ঘেরাও করেছে সমর্থকরা। অভিযোগ, অবৈধভাবে চলছে গ্রেফতারের চেষ্টা। দেশকে সংকট থেকে বাঁচানো জনগণের দায়িত্ব। অবৈধ উপায়ে প্রেসিডেন্টকে গ্রেফতারের চেষ্টা করছে তদন্ত অফিস, সেটা ঠেকানো আমাদের উদ্দেশ্য। আইনবিহীন রাষ্ট্রে পরিণত হয়েছে দক্ষিণ কোরিয়া। প্রেসিডেন্ট ইওল এখনো বেআইনি কিছু করেননি, তবু তাকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। সুনাগরিক হিসেবে বিষয়টি এড়িয়ে যেতে পারেনি। বিশেষ বাহিনীকে ভেতরে প্রবেশে বাধা দেয় কম্পাউন্ডের নিরাপত্তা কর্মীরাও। দর কষাকষির পর ঢুকতে পারেন 18 সদস্য। কিছুক্ষণ পরই বাসভবনে যান ইওলের লিগ্যাল টিমও। তাদের ভাষ্য, গ্রেফতারি পরোয়ানার নেই বৈধতা। 1 ঘন্টা পরই অভিযান বন্ধের ঘোষণা আসে দক্ষিণ কোরিয়ার দুর্নীতি তদন্ত অফিসের কার্যালয় থেকে, যাকে স্বাগত জানিয়েছে ইওলের রাজনৈতিক দলের অনেক নেতা। গেল বছরের শেষ নাগাদ মার্শাল ল জারির অভিযোগে অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন সিওলের একটি আদালত, যার মেয়াদ থাকবে আগামী 6 জানুয়ারি পর্যন্ত। ইফাতার খন্দকার, যমুনা নিউজ। 1 কিংবা 2 বছর নয়, সময়ের হিসেবে 35 বছর পুরো সময় ধরে বিনামূল্যে কাফনের কাপড় দিয়ে যাচ্ছেন যাত্রাবাড়ির পালোয়ান পরিবার। বাবা যে পথ তৈরি করেছেন সেই পথেই হাঁটছেন মেয়েও। অর্থকষ্টে শেষ যাত্রার বিষয়েও যারা দুশ্চিন্তায় থাকেন তাদের কিছুটা হলেও ভরসা হতে পেরে খুশি পরিবারটি। বাকিটা জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। শুভ্র সফেদ এক টুকরো সাদা কাপড়, যা মুড়িয়েই দাফন হবে মুসলিম মানব সন্তানের। পরম মমতায় এই কাপড়ই গুছিয়ে রাখছেন সিফাত ইসমাইল দম্পতি। বিনামূল্যে এই কাপড় যে কেউই নিতে পারবেন তাদের কাছ থেকে। ড্যামরা থেকে মাতোয়াইলগামী সড়কের পাশেই বসবাস এই দম্পতির। নজর কাড়ে তাদের বাড়ির সামনের সাইনবোর্ডটি। 1979 সালে এমন কাজে অসহায়দের সহায় হয়ে এগিয়ে আসেন প্রয়াত আইনজীবী আব্দুল লতিফ পালোয়ান। পিতার মৃত্যুর পর তা জারি রেখেছেন কন্যা সিফাত। মানুষ যখন আসে, আপনি একটা কাফনের কাপড়ের টাকা তুলতেও মানুষের 4-5 ঘন্টা লেগে যায়, তাও মানুষের কাছে চাইয়ে চাইয়ে নিতে হয়। আমার বেলা কিন্তু আমি কোনো ডকুমেন্টস রাখি না। একটা পার্সন যে কিনা ও জানে যে এই বাসায় মারা গেছে, ওই বাড়িওয়ালা আসুক, ওই বাসার যে কেউ আসলে আমি সাথে সাথে কিন্তু ঠিকানা লিখে দিয়ে দিই। রেফারেন্সটার পার্সনটার নামটা শুধু রাখি যে ওনার রেফারেন্সে আসছে। তো হেজারও করতে দেই না, যাতে কষ্ট না পায়। সিফাত জানান, কোটি মানুষের এই শহরে মৃতদেহ দাফনে খরচ পড়ে যায় 10,000-এরও বেশি টাকা। এই অর্থ জোগাতে অনেকেরই কপালে চিন্তার ভাঁজ পড়ে। স্ট্যান্ডার্ড হিসাব হলো 7-8 গজ ছেলেদের ক্ষেত্রে, কিন্তু আমি একটু বেশি করে দিয়ে দিই। মেয়েদেরটা হয় কি মাঝে মাঝে কেটে দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু আমার ছোট কিছু ভাই আছে, বোন আছে, ওরা আসে। পাশের বাসায় একজন আপু আছে, ওরে দিয়ে আমরা 5 গজ কাটি মাপ দিয়ে। তো ওই যে নামগুলো আমার মুখস্থ না, ওই যে কাটার সিস্টেমটা আমি জানি, ওই কেটে তারপরে দিয়ে দিই। পারতেন বাহারি পোশাক কিংবা আড়ম্বরপূর্ণ জীবনযাপন করতে, কিন্তু তার বিপরীতে বাবার দেখানো পথটিকেই ভালোবেসেছেন মেয়ে সিফাত। সাথে পেয়েছেন স্বামীকে।
তো আমি ছোট ছোট শখ বিসর্জন করেই নতুন কাপড় যদি 5টা না কিনে একটা কিনি, তখন কিন্তু আমার ওই 5,000-6,000 টাকা হয়ে যায় কাপড়ের জন্য। 50 গজ বা 40 গজের টাকাটা আমার হয়েছে। বছরে আবার 4বার বা 5বার লাগে। যদি আপনি মনে করেন কন্টিনিউয়াসলি 4-5টা চলে যায়, আমার কিন্তু 3 মাসের মধ্যে আবার একটা কিনতে লাগে। আল্লাহর নিয়ামত বলতে পারি আমি এটা। এই কার্যক্রমটাকে আমাকে আমার শ্বশুরে করতো, আমি দেখেছি। কাপড় কিনে এনে বিভিন্ন মানুষকে আল্লাহর হস্তে দান করাটা, এটা আসলে ভাগ্যের ব্যাপার। এই কাপড়েই নিজেকেও একদিন ধরনীর মায়া ছেড়ে যেতে হবে অনন্তের পথে। তাই তো সিফাত চান তার সন্তানেরাও ভরসা হয়ে উঠুক অর্থহীনদের, তার মৃত্যুর পরও বজায় থাকুক পারিবারিক এমন রীতি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বাংলা একাডেমি চত্বরে শুরু হয়েছে ভালো থাকার উৎসব। শান্তিবাড়ির উদ্যোগে 2 দিন ব্যাপী এই আয়োজন শেষ হবে শনিবার। শুক্রবার সকাল 10টায় উৎসবের উদ্বোধন করেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। দিনব্যাপী আর্ট ক্যাম্প আর ভাস্কর নভেরা হলে আর্ট এক্সিবিশনের উদ্বোধন করা হয়। এছাড়া বাংলা একাডেমির সবুজ প্রাঙ্গণে চলছে মেলা, যাতে প্রায় 30 জন নারী উদ্যোক্তা সাজিয়েছেন পণ্যের পসরা। একই সাথে ভেজিটেরিয়ান খাবার নিয়ে তৈরি স্টলের প্রদর্শনী, যা ভেগান ফেস্ট হিসেবে উদযাপিত হচ্ছে। বিকেলে উন্মুক্ত মঞ্চে সর্বনাম ব্যান্ড মাতাবে মেলা প্রাঙ্গণ। ভালো থাকার উৎসব শান্তিবাড়ির নিয়মিত বাৎসরিক আয়োজন। এবছর বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে সিজন 2। চট্টগ্রামের সাগর তীরে এখন ফুলের মেলা। 136 প্রজাতির বাহারি ফুলের সুবাসে মুখরিত দৃষ্টিনন্দন ডিসি পার্ক। শনিবার থেকে তৃতীয়বারের মতো শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব। দর্শনার্থী আকর্ষণে এবারও থাকছে বর্ণিল সব আয়োজন। 8 বছর পর নিউ ইয়র্ক থেকে দেশে আসা এই দম্পতি চট্টগ্রামের ডিসি পার্কে বাহারি ফুলের সমাহার দেখে মুগ্ধ। আমার দেশে এত সুন্দর একটা ফেস্টিভ্যাল হচ্ছে, এটা দেখে আসলে খুবই ভালো লাগতেছে। না আসলে বুঝতাম না এত সুন্দর একটা ফেস্টিভ্যাল। 194 একর খাস জমিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের গড়ে তোলা পার্কে শোভা পাচ্ছে 136 প্রজাতির হাজার হাজার ফুল। শুধু তাই নয়, আছে ফুল দিয়ে তৈরি প্রজাপতি কিংবা ফুলের ঝর্ণাসহ দৃষ্টিনন্দন সব স্থাপনা এবং হ্রদে ময়ূরপঙ্খী নৌকা। খুবই ভালো লাগছে, এতগুলো ফুল আগে তো কখনো দেখা হয়নি, এই প্রথম দেখছি। কোনো গার্ডেনে গেলে 2টা বা 3টা এরকম এতগুলো ফুল একসাথে কখনোই দেখা হয়নি। এখানে মোরগ ফুল আছে, আমি এই ভ্যারাইটি আগে দেখি নাই। তারপর কসমোসের মধ্যে কয়েকটা নতুন ভ্যারাইটি দেখা হয়েছে, সাদা গোলাপ দেখছি। আই লাভ ইট। এই ডিসি পার্কটা আসলে ফুলের জগৎ বলতে গেলে। ফুল দেখতে এসেছি, এই জায়গায় আমি দেশি এবং বিদেশি ফুল দেখেছি, আমার অনেক ভালো লেগেছে। একসাথে এতগুলো গাছ দেখে আমার খুবই ভালো লাগছে। উত্তর কাট্টলির মেরিন ড্রাইভ সড়কের পাশে এই ডিসি পার্ক, যেখানে শনিবার থেকে তৃতীয়বারের মতো শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব। এত বড় পরিসরে খোলা জায়গা এটাই আছে, এজন্য আমরা মনে করেছি জেলা প্রশাসনের উদ্যোগে একটা সুস্থ বিনোদনের জায়গা হিসেবে আমরা ডিসি পার্কটাকে ব্যবহার করতে চাই এবং আমরা প্রকৃতিকে প্রাধান্য দিয়েছি বলে এই ফুল উৎসবের আয়োজন করেছি। একসময় এটি ছিল মাদকের আখড়া এবং অবৈধ স্থাপনার জঞ্জাল। 2022 সালে সাঁড়াশি অভিযানে দখলমুক্ত করার পর পাল্টে যায় চিত্র। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। সাথেই থাকুন।